দিদি ভাই, কি করলে এটা? আমরা কত খারাপ চিন্তা ভাবনা মাথায় এনে ফেলেছিলাম, তোমার ধারণা আছে? হায় তোবা, বাচ্চাটাকে এতদিন জারজ ভেবে এসেছিলাম। আল্লাহ মাফ করুক, এমন কেউ করে? দাদি, আজ হঠাৎ এসব জানতে ইচ্ছে করলো কি কারণে? প্রাণিশা এই কথার উত্তর দেয় না। এখন তুমি এখানে, এ কথা সে জানে বাবা। রাগ করেছিলে যে, ওসব মিটিয়ে নিয়েছো তো? নত মস্তিষ্কে সায় জানায় প্রাণিশা। যাক, দেরিতে হলেও এসব শুনে রুহ ঠান্ডা হলো। কত চিন্তায় ছিলাম তোমার ভবিষ্যৎ নিয়ে। এভাবে আর কিছু লুকাবে না কোনো দিন? তুমি স্বামীর কাছে না ফিরতে চাইলে আমরা কি জোর করতাম নাকি? পরিবারের কাছে কোনো দিন কিছু লুকোবে না, বুঝেছো? তুমি এ বাড়ি চলে আসার পর তার সাথে দেখা হলো না কখনো? আর কিভাবে? বাড়ির বাইরে তো কখনো যাওনি, গেলেও ভাইয়ের সাথে, দাদির সাথে। তাহলে সে তোমার খোঁজ পেলো কি করে? আমি জানি না, সেদিন হামলার পরই তো আমি নিজেকে ও বাড়িতে পাই। কিভাবে কি হলো, আমার খোঁজ কিভাবে পেলো কিছুই জানি না। তারপর ভাইয়া বলল উনি আমাকে অ্যাক্সিডেন্টের ওখান থেকে নিয়ে গিয়েছিলেন। এরপর সেদিন আবার এবারই আসলো ভাইয়ার সাথে। তখনও আমি আসতে চাইনি, তোমরা জোর করে ওনার সামনে নিয়ে এলে আমায়। আমি ভয় পেয়েছিলাম তোমাদের সব জানিয়ে দেবে ভেবে, কিন্তু সেরকম কিছুই করেনি। তারপর সেদিন বিকেলে আবার দাদির সাথে যখন বেরোলাম, তখনও ওখানে ছিল, তখনই কথা হয়েছে। প্রাণিশার লেখাটা নাজিয়ার পড়ার সাথে সাথে সবাই যেন আর একটা ঝটকা খেলো। কার কথা বলছিস তুই? সাহিল ভ্রুকুচকে এই বিষয় নিয়ে জিজ্ঞাসা করে। প্রাণিশা এতক্ষণ পর ভাইয়ের মুখভঙ্গি বদলাতে দেখে একটু স্বস্তি পায়। নাজিয়ার থেকে ফোনটা নিয়ে আবার লেখে। ওনাকে চিনতে পারছো না? সেদিনই তো সাথে করে বাড়ি নিয়ে এলে তুমি, ভুলে গেলে? অন্তিক সরোয়ার? হ্যাঁ, আর কে হবে? ওনার কথাই তো বলছি। সাহিল হতবাক হয়ে বোনকে দেখে, তবে আর কোনো কথা বলে না। সে একটা ঘোরের মধ্যে আছে। এতদিন কি কি চিন্তা করে এসেছিল, আর আজ এক মুহূর্তে সব অবান্তর অর্থহীন ছিল। জানতে পারলো সে কি খুশি হবে নাকি অখুশি হবে কিছুই বুঝতে পারছি না। বাচ্চা বোনটা নাকি বিবাহিত, এতদিন তারা স্বামীর কাছেই ফিরিয়ে দিয়ে আসবে এই ভয়ে জানায়নি। এখন স্বামীর সাথে সব ঠিকঠাক হয়ে গিয়েছে বলেই জানিয়েছে তাদের। আসলেই বাচ্চা তার বোনটা, এমন পাগলামো না হয় কেউ করে। সে কত কিছু ভেবে ফেলেছিল, কত খারাপ চিন্তা করেছিল। প্রণেশা মা, তুমি এতদিন এই কথাগুলো ভয়ে জানাওনি? কি একটা অবস্থা! বাড়ির একমাত্র জামাই এসেছিল সেদিন বাড়িতে, আমরা জানলামও না কিছু। এটা ঠিক করলে না। আর এখন তো আর রাগ নেই স্বামীর প্রতি, যতটুকু বুঝতে পেরেছি তাকে এবার অন্তত শ্বশুর বাড়ি আসতে বলো। আমরাও একটু দেখে করি। কি যে করলে মামনি, এসব কথা কেউ লুকায়? প্রাণেশা খুব কেঁদেছে পুরো সময়টা। নাজিয়া নানির কথায় তাকে নিয়ে বেসিনের কাছে যায় চোখে মুখে পানি দিতে। ওই সময়টায় দাদি এসে সাহিলের পাশে বসে, তার মুখভঙ্গি লক্ষ্য করেই বলে। কি হলো? এমন চেহারা বানিয়ে রেখেছিস কেন এখানে? আমাদের তো খুশি হওয়ার কথা। যা ভেবেছিলাম তেমন কিছুই হয়নি, বরং যা কিছু অজানা ছিল তাই ভালো হয়েছে। তাও এমন চেহারা বানিয়ে রাখার মানে কি? চুপ করো তো, এই ব্যাপার এখন কথা বলতে চাচ্ছি না, যাও এখান থেকে। যাব মানে? আমার তো তোর চেহারা দেখেই ভয় লাগছে। কোথাও উকিলের সাথে বিয়ে হয়েছে জেনে মাথায় উল্টাপাল্টা চিন্তা আনছিস না তো? বোনকে তোর কাছে বিয়ে দিবি না বলেছিলি, আমার বেশ মনে আছে। তুই ওদের ছাড়াছাড়ি করিয়ে দেওয়ার কথা ভাবছিস না তো কোনোভাবে? এমন কিছু ভুলেও মাথায় আনবি না শাহু। শুধু বিয়ে হয়েছে এমন নয় কিন্তু, নাতনির পেটে উকিলের বাচ্চা আছে এখন। তাই কোনো শয়তানি চিন্তা করবি না। সাহিল হতবাক হয়ে তাকায় দাদির দিকে। সে কি এতই গোয়ার নাকি যে না চিনে কথা একটা বলেছিল বলে এখন বোনের সংসার ভাঙিয়ে দিবে? তোমার মাথা ঠিক আছে? আমি আমার বোনের সংসার ভাঙবো এই সামান্য কারণেই? আমাকে এতটা অ্যারোগেন্ট মনে হয় তোমার? সাহিলের চেহারা দেখে ইতস্ত করতেও পারিস? তোর বিশ্বাস আছে কোনো? সোজা পথে কোনোদিন হেঁটেছিলি? তেরা রাস্তা ছাড়া। তাছাড়া নাতনির সাথে উকিলের বয়স যাচ্ছে না এমনটাও তো বলেছিলি। তুমি প্লিজ এখান থেকে যাও, আমার মাথাটা গরম করে দিও না, যাও এখান থেকে।
সাহেল বিরক্ত হয়ে কথাগুলো বলে। যদিও দাদির চিন্তা অবান্তর নয়, তার এমন নীরব হয়ে পড়ায় দাদিকে চিন্তায় ফেলেছে সে জানে। কিন্তু দাদি তার নীরবতার যেমন কারণ দাঁড় করিয়েছে সেসব সত্য নয়। তার চুপ হয়ে পড়ার কারণ অতীক। সে ভাবতে পারছে না লোকটা তার কাছে এত কিছু লুকিয়ে গেল। তার বোনের স্বামী সে, অথচ এই কদিন এতবার দেখা হয়েছে তাও তাকে একবারও জানায়নি। লুকানোর কি আছে এখানে? তার বাচ্চা বোনটা না হয় অকারণে ভয় পেয়ে বোকামি করেছে, কিন্তু অন্তিক একটা প্রাপ্তবয়স্ক দৃঢ় ব্যক্তিত্বের মানুষ, তার কাছে এসব লুকোচুরি সে আশা করেনি। অন্তিক তার বোনকে কেমন চায়, কতটুকু চায় তা সে বুঝতে পারছে না। তবে দাদি জানিয়েছিল বোনের দিকে সে অন্তিককে আলাদা নজরে তাকাতে দেখেছে। অন্তিকের সাথে দেখা না হওয়া অবধি কোনো সিদ্ধান্ত আসতে পারছে না সে, আর না নিশ্চিন্ত হতে পারছে। দাদি চলে যায়। প্রাণেশাকে নিয়ে নাজিয়াও সেখানে আসে ততক্ষণে। তাকে দেখে সাহিল গম্ভীর স্বরে রুমে যেতে বলে, না কেঁদে রুমে গিয়ে বিশ্রাম নিতে বলে। আর কোনো কথা বলে না। তারপর ব্যাস, এরপরেই প্রাণেশার মনে যত চিন্তা ঢুকেছে। ভাইয়া তার সাথে গম্ভীর স্বরে কথা বলল, আগের মতো আদুরে স্বরে ডাকলো না। সব ঠান্ডা মাথায় শুনলেও এতদিন লুকিয়েছে বলে তাকে ভুল বুঝেছে। বাবাকেও গম্ভীর দেখাচ্ছে। বাকিরা তার সাথে সুন্দর করে কথা বলেও বাবা আর ভাইয়া বলল না। তাই পুরোটা রাত তার বাবা ভাইয়ের ভালোবাসা হারানোর ভয়ে কাটালো। তারা দুজন তাকে ভুল বুঝলো, এই কথা মাথায় রেখে সে দু চোখে একটু ঘুম নামাতে পারল না। অন্তিককে কল লাগায়। প্রাণেশা কাছে বুঝতে পেরে অস্থির হয়। কি হয়েছে জানতে চাইলে সে সব কিছু জানায়। ভিডিও কলে কাঁদতে কাঁদতে সে সব কথা সাইন ল্যাঙ্গুয়েজে বোঝায়। সব শুনে অন্তিক জানায় কালই আসবে ফারদিন বাড়িতে, সব ঠিক করে দেবে আশ্বাস দেয়। তার বাবা ভাইয়াও আগের মতো ভালোবাসবে তাকে, এইসব বলে কোনো রকম সান্ত্বনা দিয়ে ঘুমাতে বলে তাকে। কিন্তু প্রাণেশা কল না কেটে অত রাতে অন্তিক বাইরে কেন জানতে চায়। ইরফানের অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে এসেছে। তেমন কিছু হয়নি, কাল সকালে ডিসচার্জ করে দেবে। তুমি টেনশন করো না, নিশ্চিন্তে ঘুমাও। কাল আমি যাবো তোমাদের বাড়ি, সব ঠিক করে দেব। এখন রাখো, ঘুমাও, অনেক রাত হয়েছে। তারপর ঘুমিয়ে পড়েছিল সে। রাতটা কেটে যায়, কিন্তু সকালে ঘুম থেকে উঠে তার ক্ষণিকের দুঃখটুকু কেটে যায়। কারণ সে ঘুমিয়ে পড়ার পর বাবা এসেছিল, তা সে বুঝতে পেরেছে। তখন ঘুমের ঘোরে স্বপ্ন ভেবেছিল। তার মাথায় হাত বুলিয়ে বিড়বিড় করে অনেক কিছু বলেছিল, তারপর মাথায় চুমু এঁকে দিয়ে চলে যায়। সকালে উঠে বুঝতে পেরেছে সেসব স্বপ্ন ছিল না। তার ভাইয়াও তার সাথে আগের মতো করে কথা বলেছে, ভালোবাসছে। সাথে ভয় না পেয়ে সামনে থেকে যে কোনো কথা নির্দ্বিধায় তাকে জানাতে বলল। তারপরে সময়টুকু খুব ভালো কেটেছে। প্রাণেশার কাছে থেকে অন্তিকের পার্সোনাল নাম্বার নিয়েছে সাহিল। তার কাছে যেটা ছিল সেটাতে কল ঢুকছিল না। যদিও প্রাণেশার কাছে যেটা আছে সেটাতে কল ঢুকলেও রিসিভ হচ্ছে না। প্রাণেশা তাও দিয়ে দেয় নাম্বার নিশ্চিন্ত মনে। তারপর অন্তিককে মেসেজ করে জানিয়ে দেয়, আপনি কোথায়? আমার মেসেজ সিন করছেন না কেন? কলও রিসিভ করছেন না। ভাইয়া একটু আগে আপনার নাম্বার দিয়েছে। ও হ্যাঁ, আপনাকে তো জানানো হয়নি। ভাইয়া আর বাবা আর রাগ করে নেই। তারা আগের মতো ভালোবাসছে আমায়। একদম আগের মতো। আপনি ইরফান ভাইয়াকে নিয়ে বাড়ি ফিরলে আমাকে কল দেবেন কেমন? আমি অপেক্ষায় থাকবো। সাহিল সকালে ফোন দিয়েছিল অন্তিককে। অন্তিক তখন ইরফান তোষার সাথে হসপিটালে ছিল। বিয়ের কিছুক্ষণ পরই তোষা হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছিল। পরপর ওকে নিয়ে দুজনে হসপিটালে যায়। আবার সেখান থেকে বাড়ি ফিরতে ফিরতে সকাল 11টার ঘর ছুঁই। পুরো সময়টায় অন্তিকের ফোন সাইলেন্ট ছিল। ব্যস্ততায় কারো কল বা মেসেজ দেখারও সময় পায়নি। ফেরার পথে গাড়িতে বসে অবশেষে ফোনটা হাতে নেয়। প্রাণেশার কল আর মেসেজ দেখে মেসেজ পড়ে সে স্বস্তি পায়। তাই প্রাণেশাকে আর কল দেয় না। তখন একটা আননোন নাম্বার থেকে কয়েকটা কল দেখে সেটাতেই কল লাগায়। প্রাণেশা যেহেতু বলেছে সাহিল তার পার্সোনাল নাম্বার নিয়েছে, তাই ধরেই নেয় ওটা সাহিল। সে কল ব্যাক দেয়। ড্রাইভ করতে করতে গাড়ির পেছনের সিটে ইরফান তখন বসেছিল তোষাকে কোলে নিয়ে। ডাক্তার দেওয়া ঘুমের ওষুধ ও তার গভীর ঘুমে আচ্ছানো ইরফানের বুকে হেলে
নিঃশব্দে শ্বাস নিচ্ছিল তোষা। হ্যালো। সাহিল, ফারদিন বলছিলাম। হ্যাঁ, বুঝতে পেরেছি। আজ বিকেলে একবার ফারদিন বাড়ি আসলে ভালো হয়। আর আঙ্কেলের নাম্বারটা টেক্সট করে দিবেন প্লিজ। বাবা চাইছিল ওনার নাম্বার। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। আর বিকেলেও বাড়ি আসছে। রাখছি। কথাটা বলেই ফোন কেটে দেয় সে। বাড়তি কিছু বলে না। সাহিলকে তার বাবা আর বড় বাবা বলেছে প্রাণেশাকে নিয়ে তার মামা বাড়ি যেতে, আর বিকেলের দিকে তাদেরও ফারদিন বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানাতে। কারণ ছোট থেকে প্রাণেশাকে তারাই বড় করেছে, নিজের 2 ছেলে মেয়ের সাথে সমান তালে বড় করেছে। প্রাণেশার ওপর তাদের অধিকারী সবচেয়ে বেশি। 2 দিনে মেয়েকে পেয়ে সেসব তো আর ভুলে যেতে পারে না। তাছাড়া তাদের কাছে ক্ষমা চাওয়ারও আছে সজল ফারদিনের। তাদের কাছে অপরাধী তিনি, খুব বড় অপরাধী। বাবার আর বড় বাবার কথা অনুযায়ী সাহিল প্রাণেশাকে নিয়ে তখনই বেরিয়ে পড়ে, কিন্তু প্রাণেশার আবদার আগে আরশি আপুর শ্বশুরবাড়ি যাবে, তাকে সহ নিয়ে তারপর যাবে মামাবাড়ি। বোনের কথা অনুযায়ী তাই করলো সাহিল। নাহিদ ভাইয়ার ঠিকানা জানে প্রাণেশা, তার দেখানো রাস্তা অনুযায়ী চলে যায় 2 বোন। আর সে প্রাণেশাকে দেখে খুব খুশি হয়। পরপর সাহিলকে চিনতে না পারলে প্রাণেশা সব জানায় শুরু থেকে। তার কাছে সব ঘটনা শুনে আরশি হতবাক হয়ে পড়ে। পরপর সময় ব্যয় না করে শ্বশুর শাশুড়ির অনুমতি নিয়ে নাহিদকে নিয়ে তাদের সাথে চলে বাবা বাড়ির উদ্দেশ্যে। প্রাণও তার সাথে থাকলে তার সাহস বাড়বে বাবাকে ফেস করতে। কলিং বেলের শব্দে আরিফ আপেল খেতে খেতে টিভির সাউন্ড কমিয়ে দরজা খুলতে যায়। দরজা খুলে দিয়ে আবার সোফায় গিয়ে বসার উদ্দেশ্যে। তার কে এসেছে তা নিয়ে আগ্রহ নেই, কারণ এই সময়ে পাড়ার আন্টিরা রাতে গিয়ে পেঁয়াজ রসুন নুন কিংবা নানান তরিতরকারি শর্ট পড়লে একে অপরের থেকে নিতে আসে। আবার কখনো আগে যা নিয়েছিল তা ফেরত দিতে আসে। তেমনই কেউ হবে ভেবে আরিফ তেমন পাত্তা দেয় না। আরিফ অতি পরিচিত কারো কণ্ঠ নিজের নাম শুনে পেছনে ফিরে চলে যেতে গিয়েও থেমে যায় সে। থেমে দাঁড়াতে পারল না পুরোপুরি, তার আগে কেউ ঝাঁপিয়ে পড়ে তার বুকে। সে হুঁশে আসবে তার আগে আবার কেউ দুজনকেই জড়িয়ে ধরে। আরিফ বিস্ময়ে কিছু বলতে ভুলে গেল যেন, কারণ সে বেশ বুঝতে পারছে তার বুকে আছে প্রাণ আপু, আবার তাদের দুজনকে ধরে আছে তার বোন আরশি। বেশ কয়েক মুহূর্ত থাকে এভাবে। 2 বোন কাঁদছে। আরশি নিজেকে সামলে নিলেও প্রাণেশা বেশ কিছুক্ষণ ফুপায় নীরবে। আপু, তোমরা? আরিফ বিস্ময় কাটিয়ে উঠতে পারেনি। সে ভাবতেও পারছে না দুজন তার সামনে দাঁড়িয়ে আছে। কত চেয়েছে 2 বোন ফিরে আসুক, আবার আগের মতো থাকুক তারা, কিন্তু সম্ভব হয়নি। আর না কোনো খোঁজ ছিল এই 2 জনের। মায়ের কাছে শুনেছে আপু শ্বশুর বাড়িতে খুব ভালো আছে, প্রাণ আপুও নাকি ভালো আছে সেদিন শুনল, অথচ একটা বার তাদের খোঁজ নেয় না। এই নিয়ে খুব অভিমান পুষেছিল মনে। কিন্তু 2 বোনকে হঠাৎ অপ্রত্যাশিতভাবে কাছে পেয়ে সব ভুলে গেল খুশিতে। বাবা মাকে ডাকলো চিৎকার করে। এত খুশি কোনো বছর ঈদেও হয়নি বোধহয় সে। বাবা মা অরিবের চিৎকার শুনে বাইরে এসে তাদের দেখে অবাক হয়। ততক্ষণে সবাই বাড়িতে প্রবেশ করেছে। প্রাণ এসেছিস, কেমন আছিস মা? প্রাণেশা মামার কাছে যায়, দক্ষ হাতের ইশারায় বোঝায়। হ্যাঁ মামা, এসেছি। সাথে কাকে এনেছি দেখো। কথাটা বলে আরশিকে দেখায় সে। তিনি হাসেন, তবে নিজের মেয়ের দিকে তাকান না। আরশির মা মেয়েকে পেয়ে বুকে নিয়ে চোখের পানি ফেলছেন খুশিতে। সাহিল আর নাহিদকে বসতে বলেন। অবশ্য নাহিদকে চিনতে পারলেও সাহিলকে চিনতে পারেননি তারা। তবে পরিচয় পরে জানা যাবে। আগে বাড়িতে জামাই এসেছে তাই আপ্যায়নের ব্যবস্থা করতে বলেন তিনি বাড়ির কাজের মেয়েটাকে। নতুন কাজে রেখেছেন মেয়েটাকে। ইদানিং অসুস্থ থাকায় নানান কাজের অসুবিধা হয় ওনার, তাই মেয়েটা কিচেনে চলে গেলে তিনি 2 মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আরশিকে কোথাও পেল। 2 জন একসাথে কিভাবে হলো সেসব জানতে চাইলে প্রাণেশা আরশিকে ইশারা করে চুপ থাকতে বলে। সে যতটুকু দরকার ততটুকুই জানায়। কিছুদিন আগে ভাইয়ের দেখা পেয়েছে কোনোভাবে, তার সাথে বাবার বাড়ি গিয়েছিল বেশ কিছুদিন।
সেখান থেকে ভাইকে নিয়ে আজ এখানে আসার কথা চিন্তা করলে ভাবে আরশি আপু আসুক তার সাথে। সেই ভাবনা থেকেই দুজনে একসাথে এখানে এসেছে। এমনটাই জানায় সে দক্ষ হাতের ইশারায়। এ বাড়ির প্রত্যেকে তার সব রকম ইশারা বোঝে, তাই সমস্যা হয় না সাইন ল্যাঙ্গুয়েজ কথা বললে। মামা শান্ত হয়ে নির্লিপ্তভাবে বসেছিলেন পাশে। বাবা মেয়ের মধ্যে নীরব অভিমান চলছে, যা তারা দুজনেই টের পাচ্ছে শুধু। কিন্তু প্রাণেশার কথায় মামা মামি দুজনেই সাহিলের দিকে তাকায়। এতক্ষণে সাহিল নীরবতা ভাঙে, গলা ছেড়ে বলে, কেমন আছেন মামা? আমি সাহিল, মামুনির ছেলে। তার কথা শুনে চোখে মুখে গাম্ভীর্য নিয়ে তাকান আজমান আহমেদ। প্রাণেশার কথাগুলো শোনার পর থেকেই গম্ভীর বনে গেছেন তিনি। বোনের শ্বশুরবাড়ির লোক বা তার বৈবাহিক জীবন কোনো কিছুই তিনি ভালো চোখে দেখেন না। দুটোর প্রতিই বিতৃষ্ণা। যে জীবন তার বোনকে দুঃখ ছাড়া কিছু দেয়নি, সেই জীবন বা তার সাথে জড়িত মানুষজনও ভালো চোখে দেখার প্রশ্ন ওঠে না। তবে এই ছেলেটার কথা বলতো আলিজা। খুব মনে করত এই ছেলেটাকে, কত কেঁদেছে তার বোনটা ছেলেটার জন্য। আপনাকে দেখে ভীষণ ভালো লাগলো। মামুনির মুখে আপনার কথা অনেক শুনেছি। আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল। অনেকবার মামুনিকে বলছিলাম নানা নানি মামা সবার সাথে দেখা করাতে। বায়না করতাম, মামুনি এটা সেটা বলে বুঝ দিত। ছোট ছিলাম, বুঝতাম না তেমন। যাই হোক, আপনাকে ফাইনালি দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো মামা। আলিজার ছেলেকে উপেক্ষা করতে পারলেন না আজমান আহমেদ। ছেলেকে খুব ভালোবাসতো কিনা তার বোনটা। বোনের প্রিয় ছেলেকে উপেক্ষা করার মতো সাহস করতে পারলেন না, নরম কণ্ঠেই বলেন, আমারও ভালো লাগলো। প্রাণকে নিয়ে এসে খুব ভালো করেছো। যাই হোক, তোমরা বসো, খাওয়া দাওয়া করো। আমি একটু উঠছি, জরুরি ফোন আছে। কথাটা বলে তিনি উঠে যান, কিন্তু সবার চোখে ধরা পড়ল ওনার চোখের কোণের পানিটুকু। আরশি বাবার পেছন পেছন চলে যায়। তার মা স্বামীকে এভাবে উঠে যেতে দেখে চিন্তিত হয়ে নিজেও যেতে চাচ্ছিলেন, তবে মেয়েকে বাবার পেছনে ছুটতে দেখে আর যান না। এখন বাবা মেয়ের মুহূর্ত কাটবে ওখানে, তা বুঝতে পারেন, তাই তাদের একা ছেড়ে দেন। আরিফ, প্রাণেশা, নাহিদ আর সাহিল সবাই মিলে খোশ গল্পে মেতে ওঠে। সাহিল আর নাহিদ প্রাণেশার মামির সাথে ভালো মন্দ কথা বলেন, তারপর আরিফের সাথে খুনসুটিতে মেতে ওঠে। তার ভীষণ খুশির দিন আজ, অনেক অনেক অনাকাঙ্ক্ষিত দিন। সে তো খুশি হবেই। তাকে নিয়ে মজার ছলে নানা গল্প করতে থাকলেও নাহিদ বউ আর শ্বশুরের মধ্যে কি কথা হচ্ছে না হচ্ছে তা নিয়ে চিন্তিত। এক পর্যায়ে সেও উঠে যায়, শাশুড়িকে বলে চলে যায় তাদের মাঝে। জামাই মেয়ে দুজনে মিলে ক্ষমা চাইলে, মেয়েকে সুখে রাখার প্রতিজ্ঞা করে বাবা ডাকলে, সাথে নানা হওয়ার সংবাদটা পেলে মেনে না নিয়ে যাবে কোথায়। আর হলোও তাই। দুই মেয়ের কাছে সুসংবাদ পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন তারা। সাহিল বিকেলে তাদের বাড়ি আসার আমন্ত্রণ জানিয়ে প্রাণেশাকে নিয়ে চলে আসে। তবে প্রাণেশার মামা বিনয়ের সাথে সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে দিয়েছিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন তার পক্ষে ফারদিনদের বাড়ি যাওয়া সম্ভব নয়, তবে সাহিলকে তাদের বাড়ির মাঝে মাঝে আসতে বলেন। সাহিল এতেই বুঝে গিয়েছে মামুনির জন্য তাকে সাদরে গ্রহণ করলেও তার বাবাকে কিংবা বাকিদের ক্ষমা করছেন না মামা। এই ব্যাপারে বাড়ির লোকদের কিংবা বাবার হয়ে আর কোনো সাফাই গায় না দুই ভাই বোন। নিজেরা যেখানে এই বিষয় নিয়ে আপনজনদের ক্ষমা করতে অপারগ, সেখানে অন্য কারো কাছে তাদের হয়ে সুপারিশ করার মানে হয় না। বাকিরা চলে গেলেও আরশি থেকে যায় বাবা বাড়ি। প্রাণেশাকেও রেখে দিতে চেয়েছিলেন, কিন্তু প্রাণেশার স্বামীর অনুমতি নেই। আসলে সে জানেই না যে প্রাণেশা আজ মামা বাড়িতে এসেছে। জানলেও হয়তো বিশেষ কিছু বলতো না, কিন্তু বিকেলে তাদের নিজ বাড়িতে অতিথি আসবে, তাই এখান থেকে যাওয়ার চাইলেও সম্ভব নয়। এই কারণেই প্রাণেশা স্বামীর অনুমতি নেই বলে বিষয়টা কাটিয়ে দেয়। প্রাণেশার শ্বশুর শাশুড়ি ও স্বামী বিশেষভাবে তার বাবা বাড়িতে আমন্ত্রিত, এই কথা সে তাদের জানায় না, কারণ তাতে তারা জানতে পারবে যে প্রাণেশা এখন শ্বশুর বাড়িতে থাকছে না। আর এই নিয়ে নানান প্রশ্ন উঠতে পারে, সে চায় না।
এসব কথা শুনে তার স্বামী কিংবা শ্বশুরবাড়ি নিয়ে তাদের মনে কোনো বিরূপ ধারণা তৈরি হোক। যদি বিকেলে তারা ফারদিন বাড়ি যেত তাহলে সবার সামনে এই বিষয়গুলো পরিষ্কারভাবে বোঝানো যেত, সুন্দরভাবে সম্মান বজায় রেখেই। কিন্তু যেহেতু যাওয়া হচ্ছে না, তাই প্রাণেশা চুপ থাকায় বেছে নেয়, সাথে ভাইকে আর আরশি আপুকেও মানা করে দেয় জানাতে। অন্তিকরা এখন ফারদিনদের বাড়িতে, সঙ্গে এসেছে তার বাবা মা আর দাদি। প্রাণেশার বাবা নিজে ফোন করে সবাইকে নিমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু বিভিন্ন কারণে সবার আসা সম্ভব হয়নি। ড্রয়িং রুমে বসে আছেন তারা, সামনে টেবিল ভর্তি নানা রকম নাস্তা আর পানীয়। মেয়ের শ্বশুরবাড়ির লোকজন এলে যেমনটা হয় সাধারণত, নানান সৌজন্যমূলক কথাবার্তা সেরে আসল কথায় অন্তিকের বাবাই আসেন প্রথম। নড়চড়ে বসে গলা ছাড়েন। বলছিলাম সজল সাহেব, এবার মূল কথায় আসা যাক। বিশেষভাবে নিমন্ত্রণ যখন করেছেন, বুঝতে পারছি ঘটনা জেনেই আলোচনায় বসতে চাইছেন। তবে আজ আসার পরিকল্পনা আমাদেরও আগেই ছিল। তাই ভাবলাম যেহেতু সবাই একসঙ্গে হয়ে বসেছি, আমাদের দিকটা আগে তুলে ধরি। মাহমুদ সরোয়ারের কথায় বাকিদের কথাবার্তার হালকা গুঞ্জন থেমে যায়। ওনার দিকে মনোযোগ দেন সবাই। প্রাণেশার বড় বাবাই অনুমতিটা দেন। জি অবশ্যই, মূল কথায় আসা যাক। আপনারা যা বলতে চান নির্দ্বিধায় বলুন। বৌমা আপনাদের সবটা জানিয়েছে, বুঝতেই পারছি। আমরা আসলে আজ আপনাদের কাছে তাকেই চেয়ে নিতে এসেছি। যেহেতু বিয়ের ঘটনা জানেন, তাই পুরনো কথায় যেতে চাচ্ছি না, আসল কথাই বলি। সেদিন কোনো কারণে হয়তো রেগে গিয়েছিল বৌমা, কিংবা আমার ছেলেরই দোষ ছিল হয়তো। যাই হোক, প্রাণেশার বয়স কম, আমার বাড়িতেও ওর বয়সী দুটো মেয়ে আছে। অল্পতে নানান আবেগ অনুভূতিতে যেমন খুশি হয়, তেমনই সামান্য কষ্টেও মন ভেঙে যায়। অনেক সময় না বুঝেই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। প্রাণেশার ক্ষেত্রেও তাই হয়েছে, বুঝতেই পারছেন। একটুখানি থেমে দীর্ঘ নিঃশ্বাস নেন, তারপর শান্ত স্বরে আবারও বলেন। তো যেটা বলতে চাচ্ছি, আমরা ওকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। আমার ছেলে ঠিক কী করেছে জানি না, এখন যেহেতু ওদের মধ্যে সব মিটমাট হয়ে গেছে, তাই অতীত ঘেঁটে কোনো লাভ নেই। তবে তখন ছোট বড় যে ভুলই করেছে অন্তিক, তার জন্য ও বাড়ি ছেড়েছে। ভাগ্যক্রমে আপনাদের কাছে এসে না পড়লে এতে অনেক রকম বিপদ হতে পারত প্রাণেশার। তাই আমার মনে হয় এই ঘটনায় আমাদেরই ওর কাছে ক্ষমা চাওয়া উচিত। আর আমরা সেটাই করতে চাচ্ছি, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এখন যেটা চাইছি, সব ভুল বোঝাবুঝি আর অতীত পিছনে ফেলে সসম্মানে ওকে ফিরিয়ে নিতে, ওর নিজের ঠিকানায় শ্বশুরবাড়িতে। তবে অবশ্যই আপনাদের অনুমতি নিয়েই। ওনার কথা প্রত্যেকে মনোযোগ দিয়ে শোনেন। তৎক্ষণাৎ কিছু বলেন না, কিছুটা নড়চড়ে বসে নীরবতা ভাঙে প্রাণেশার বাবাই। আপনার কথা বুঝলাম, যাই হোক না কেন এভাবে বাড়ি ছেড়ে চলে আসা আমার মেয়ের ভুল ছিল। যে কেন বিবাদ হতে পারতো। কিন্তু ভাই সাহেব, আমি আসলে ভীষণ রকমের অকৃতজ্ঞ এই কারণে। আপনার ছেলের কাছে কালোর বিয়ের বিষয়টা জানার পর থেকেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা আসছে। আমার মেয়েটা আবেগে এই ছোট ভুল না করলে হয়তো আজও আমি ওর দেখা পেতাম না। বলতে বলতে গলা ধরে আসে ওনার, তারপরও বলেন। সেসব দিকে যাচ্ছি না, কিন্তু কিছু ভুল জীবনে আসলেই গুরুত্বপূর্ণ। তাই এভাবেই মাপ চাইবেন না প্লিজ। যা হয় সব কিছু একটা না একটা ভালো দিক থাকে, এটা তো বুঝেনি। তাই মাপ চেয়ে আমাদের এভাবে ছোট করবেন না। হ্যাঁ ভাই, এভাবে মাপ চাইতে হবে না আপনাকে। তবে আপনার আজই নিয়ে যেতে চাইছেন কি প্রাণেশাকে? আরেকটু সময় নিলে ভালো হতো না? আমাদের বংশের একমাত্র মেয়েও, বিয়ে ধুমধাম করে দেওয়ার ভাগ্য তো হলো না আমাদের। মেয়েটার কাছে পেলামও না, বেশি দিন হয়নি। দাদা হওয়ার সুসংবাদটা নিশ্চয়ই জানেন। তো চাইছিলাম প্রথম সন্তানটা এ বাড়িতে থেকেই ডেলিভারি করলে ভালো হয় না? আমাদেরও একমাত্র মেয়ে, বুঝতেই পারছেন, কিছু শখ আহ্লাদ তো আছেই। প্রাণেশার বড় বাবা আবদারটা রাখেন সহজভাবেই। অন্তিক এতক্ষণ মাথা নামিয়ে বসেছিল সবার মাঝে, মন দিয়ে শুনছিল প্রত্যেকের নিজ নিজ বক্তব্য। কিন্তু শেষ কথাটা শুনে তড়াক করে মাথা তুলে গম্ভীর চেহারার কপালটায় কয়েকটা ভাঁজও পড়ে। সবার দিকে তাকায় সে, চেহারা দেখে বোঝার চেষ্টা করে কে কি ভাবছে এই বিষয়ে। ফারদিন বাড়ির প্রত্যেকে আশাবাদী প্রাণেশার ডেলিভারি এই বাড়ি থেকে হওয়া নিয়ে। অন্তিকের বাবা মা আর দাদি কিছুটা ইতস্তত করেন এই পর্যায়ে, তারা মোটেও চান না এমনটা। কিন্তু ফারদিন বাড়ির প্রত্যেকের উৎসুক চেহারা দেখে না বলার সাহস করতে পারেন না। অন্তিক তা বুঝে নেয়, তাই কোনো রাগ ঢাক না করে বলে দেয়। এটা তো সম্ভব না আঙ্কেল। ও বাড়ি ছেড়ে চলে এসেছিল আজ অনেকগুলো দিন, বুঝতেই পারছেন। অনেক দিন ধরে ওকে ছাড়া থাকছে।
এখন বাচ্চা অবধি এই বাড়িতে থাকা মানে বেশ অনেকগুলো মাস। তাছাড়া আপনাদের মেয়ে এখনও আমাকে বাচ্চা নিয়ে কিছু জানেনি। আমি নিজে জেনে নিয়েছি সেদিন হামলার পরে হসপিটালে গিয়ে রিপোর্ট দেখে। অনেক কিছু বাকি এখনও। আমি আজও ওকে সাথে নিতে চেয়েছিলাম, আর আপনারা এতগুলো মাস রেখে দিতে চাচ্ছেন। ওদিকে সোজাসুজি কথায় কিছুটা ইতস্তত বোধ করে প্রত্যেকে। তার কথায় স্পষ্ট যে স্বামী স্ত্রীর মধ্যকার সাধারণ আলাপটুকু তারা এই অবধি করতে পারেনি। পানেশাকে তারও দরকার, কিন্তু মেয়েটা তাদের সাথে এ বাড়িতেও আছে অল্প কিছুদিন। দুপক্ষ কেমন গ্যাড়াকলে পড়ে গেল এই পর্যায়ে। অন্তিকে ভালো রকম পর্যবেক্ষণ করে সাহিল গা ঝাড়া দিয়ে বসে, তারপর সবার দিকে তাকিয়ে বলে, এবার আমি কিছু বলি। বোনের 2 বাড়িতেই অল্প দিন কেটেছে, এটা তো ক্লিয়ার। তাই এবার ওকে নিয়ে টানাটানি না করে সিদ্ধান্ত আসা হোক। ও আমার 2-4 দিন থাকুক আমাদের সাথেই। আজকেই চলে গেলে আমাদের ভালো লাগবে না। 2-4 দিন পর আমি নিজেই ওকে দিয়ে আসবো। তাও বেশি সমস্যা হলে একদিন মিস্টার অন্তিক না হয় শ্বশুরবাড়িতেই আসলো গেল। আমার মনে হয় না এর চেয়ে সুন্দর সমাধান আর আছে এই মুহূর্তে। সাহিলের কথায় সবাই সম্মতি জানায়। ফারদিন বাড়ির প্রত্যেকের মন কিছুটা উসকুস করলেও না মেনে উপায় নেই। স্বামী স্ত্রীর সম্পর্কটা অবহেলা করার মতো নয়, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আর রাগ করল না কেউ। সবাইকে খাওয়া দাওয়া শুরু করতে বলেন প্রাণেশার দাদি। এসেছে অব্দি নাস্তা মুখে তোলা হয়নি কারো, তাই এই পর্যায়ে সকলে মিলে খাওয়ার প্রস্তুতি নেই। তবে অন্তিক মানা করে দেয়। প্রাণেশা নাজিয়া আপুর সাথে উকি দিয়ে সব কথা শুনছিল। ভাইকে কারো কল পেয়ে এদিকে আসতে দেখে তারা সরে যায়। অন্তিকের ভালো লাগছে না এইসব খাওয়া দাওয়া। প্রাণেশাকে এসেছে অবধি দেখতে পায়নি, তার উসখুস লাগছে। এর মধ্যে হঠাৎ বাবার কণ্ঠ পেয়ে অস্থির মস্তিষ্ক শান্ত হয়। বলছিলাম বৌমাকে একটু ডেকে দিন, এবার ওর সাথে দেখা হয়নি এখনো অবধি। ওকে নিয়ে এত আয়োজন কথাবার্তা, অথচ এখনো দেখা পেলাম না। উনি বলতেই প্রাণেশার ফুপি ভেতরে গিয়ে ভাতিজিকে নিয়ে আসেন। প্রাণেশা ফুপির সাথে সাথে আসে গুটি গুটি পায়। তার লজ্জা লাগছে সত্যি বলতে। একটা ভুলের কারণে আজ কত কিছু। সবার মাঝে আসলে অন্তিকের দাদি নিজের পাশে বসান, তার চেহারায় হাত বুলিয়ে সে হাত নিজের ঠোঁটে ছোঁয়ান। আরও কি কি জানি করে এত তাড়াতাড়ি সুসংবাদ দেওয়ার জন্য সকলের সামনে সৃষ্টিকর্তার কাছে শুক্রিয়া আদায় করেন। প্রাণেশার তখন একদম গুটিয়ে ফেলে নিজেকে। অস্বস্তি আর লজ্জায় চোখ তুলেও তাকায় না কারো দিকে। দাদি আরও কি কি যেন উপদেশ দেন, প্রাণেশা সেই সব খেয়াল করতে পারেনি। শেষ কথাগুলোই কানে ঢোকে। শোন, দাদু ভাইয়ের সাথে রাগ করে বাড়ি ছেড়েছিলি, এই নিয়ে অনেক রেগেছিলাম, কিন্তু সুখবর একটা দিয়ে সব রাগ মিলিয়ে দিয়েছিস। খুব বুদ্ধিমতী মেয়ে তুই। বড়দের ঝাড়ি থেকে বাঁচার জন্য আমার দিদি ভাইয়ের মতো একদম নিনজা টেকনিক রিপ্লাই করা শিখেছিস। যাই হোক, বুদ্ধিখানা ভালোই ছিল। কথাগুলো বলে প্রাণেশার কপালে চুমু খান। আবার প্রাণেশার শ্বশুর তাকে কাছে ডাকে। শোনো মা, তুমি সারা সরোয়ার বাড়ি খালি খালি লাগে, তাড়াতাড়ি ফিরে এসো। আর এবার থেকে আমার ছেলে কিছু করলে সোজা আমার কাছে আসবে বিচার নিয়ে, বুঝেছো? মাহমুদ সরোয়ার হেসে কথাগুলো বলেন, তারপর স্ত্রীর কাছ থেকে একটা বক্স নিয়ে প্রাণেশার হাতে ধরিয়ে দেন। এটা হচ্ছে তোমার বকশিস, আমাদের সবাইকে সুন্দর একটা উপহার দেওয়ার সংবাদ যে দিলে, ওটার বকশিস। আমি ভীষণ খুশি মা, রাখো এটা তুমি, আর অনেক বড় হও। প্রাণেশা এবারও চুপচাপ শুনে। আয়েশা আমিন তার হাত থেকে বক্সটা নিয়ে খোলেন। ডায়মন্ডের ছোট পাথরের একটা নেকলেস আছে, সেটা প্রাণেশাকে পরিয়ে দেন। তারপর কপালে চুমু খেয়ে সবার মতো নানা উপদেশ দেন। ওনার কথায় প্রাণেশার দাদিও সায় দেন। বলছিলাম এবার অন্তিক দাদু ভাইকে নিয়ে একটু রুমে যাও তো। 11টার দিকে বাড়ি এসেছিল, তারপর বিশ্রাম না নিয়ে আবার কাজে বেরিয়ে পড়েছে। দুপুরেও বাড়ি আসেনি, একেবারে এখানে আসার আগে বাড়িমুখো হয়েছে। একটু রুমে নিয়ে যাও দাদু ভাইকে, বিশ্রাম নিক। প্রাণেশা এতক্ষণে চোখ তুলে এক পলক তাকান। অন্তিকের চাহনিটা দেখে বুক থক করে ওঠে, সাথে সাথে চোখ নামিয়ে নেয়। তারপর চলে যায় রুমের উদ্দেশ্যে। অন্তিকও এবার উঠে তার পিছু পিছু যায়। প্রাণেশা রুমে ঢুকে পেছন ফিরে অন্তিক আসলো কিনা দেখে। এসেছে সে, প্রাণেশার পেছন পেছনই এসেছে।
রুমে প্রবেশ করে তাকে দেখতে দেখতে সবার আগে পিঠ দিয়ে ঠেলে দরজাটা লাগায়। প্রাণশা অন্তিকের সাথে দেখা হওয়া নিয়ে এক্সাইটেড ছিল, কিন্তু ড্রয়িং রুমে সবাই মিলে বাচ্চার কথা তুলে এটা সেটা বলে লজ্জায় ফেলে দিল। সে ইতস্তত করে তাকায় অন্তিকের দিকে। অন্তিক তার দিকেই চেয়েছিল, বিছানায় একটু হেলে পেছন দিকে দুহাতে ভর দিয়ে বসে। সে তাকাতেই ভ্রু না যায়। প্রাণেশা চোখ ফিরিয়ে নেয় তৎক্ষণাৎ। ওড়না খুঁড়তে খুঁড়তে দাঁড়িয়ে থাকে, ভাবছে অন্তিক কিছু বলছে না কেন। বিশ্রাম নেওয়ার হলে শুয়ে পড়তো, না হয় ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি মেরে আসলেও শান্তি লাগতো।